সিরিয়ায় স্থিতিশীলতা ফেরাতে কুর্দি প্রতিনিধি দলের সঙ্গে আল শারার বৈঠক। নাগরিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি, প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হবে এসডিএফ। চলতি সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের মিডল ইস্ট আইয়ের তথ্য। লক্ষ্য উচ্চপদস্থ কর্মকর্তারা, মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী। আলোচনায় বসতে বহুবার ফোন দিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। ভেনেজুয়েলার চেয়েও বড় নৌবহর মোতায়েন, আক্রমণ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলের হামলা, 3 ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরেও অব্যাহত আগ্রাসন, 10,000 হামাস সদস্যকে পুলিশ বাহিনীতে যুক্ত করার চেষ্টা। ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, 3 জন নিহত। চলতি মাসেই 500 কিলোমিটার ভূমি দখলের দাবি মস্কোর। 2 শীর্ষ জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর পর চীনে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন। সেনাবাহিনীতে চরম অস্থিরতা, দাবি পশ্চিমা গণমাধ্যমে। নিশ্চুপ বেইজিং। চলতি সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট আই। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করা হতে পারে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও সহায়ক যুদ্ধজাহাজ। এদিকে যে প্রতিবেশী দেশের ভূমি, আকাশ, জলপথ ব্যবহার করে তেহরানে হামলা চালানো হবে, সেই দেশকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন। তারই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের উদ্দেশ্যে আরও একটি আর্মাটা বা যুদ্ধজাহাজের বহর রওনা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ পৌঁছানোর পর থেকে ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই উদ্বেগের মধ্যে মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছেন তিনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশ বা জলসীমা ব্যবহার হলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন বিমানবাহী রণতরী ইরানের জলসীমায় ঢুকলে তা লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। এদিকে ইরানের সাম্প্রতিক প্রাণঘাতী দমনপীড়নের জেরে উচ্চপদস্থ আইআরজিসি সদস্যসহ 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা অনুমোদন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে নীরব না থাকার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যে কোনো হুমকিকে হিজবুল্লাহ নিজেদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইরানে যদি কোনো কথায় সরকার পতন হয়ে যায়, তাহলে নিজেদের সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। মিডল ইস্ট আইয়ের আরেক প্রতিবেদন অনুযায়ী ইরানে যে কোনো কিছু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা। তুরস্কের এক সাংসদ বলেছেন, ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে, এমন পন্থায় অবলম্বন করছে আঙ্কারা। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা কুর্দি প্রধান শহর কবার্নের 15 জন প্রভাবশালী ও বুদ্ধিজীবী কুর্দ প্রতিনিধির সঙ্গে গোপন বৈঠক করেছেন। বৈঠকে শারা কুর্দিদের নাগরিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের উপর জোর দেন। সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তি হয়েছে বলে জানিয়েছে সিরীয় গণমাধ্যম। চুক্তিতে প্রতিরক্ষা বাহিনীতে এসডিএফ এর সদস্যদের যুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আহমেদ আল শারা।
কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সঙ্গে চলমান অস্থিরতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে নতুন এক উদ্যোগ নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তাবকা বাঁধ পরিদর্শনের সময় কোবানে শহর থেকে আসা 15 জন কুর্দি বুদ্ধিজীবী ও প্রভাবশালী সামাজিক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৈঠকে আল শারা তার ঘোষিত কুর্দি নাগরিক ও সাংস্কৃতিক অধিকার স্বীকৃতির ঘোষণা পূর্ণ বাস্তবায়নের উপর জোর দেন। তিনি বলেন, নতুন সিরীয় রাষ্ট্র সব কুর্দিদের অধিকার রক্ষা করবে। তবে বৈঠকে এসডিএফ নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, তারা কুর্দি জনগণের অধিকারের চেয়ে ভূখণ্ড নিয়ন্ত্রণ ও সংঘাতকেই অগ্রাধিকার দিচ্ছে। এদিকে সিরীয় গণমাধ্যম লেভান্ট 24 এর তথ্য অনুযায়ী সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তি হয়েছে। সমঝোতার মূল বিষয়গুলোর মধ্যে কুর্দিদের অধীনে থাকা হাসাকা, কামিশলি সহ সংশ্লিষ্ট এলাকায় সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে এসডিএফ সদস্যদের নিজ নিজ এলাকায় রেখে সরকারি ব্যবস্থা তথা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হবে। সব ধরনের সংঘর্ষ বন্ধেরও চুক্তি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোন আলাপে আল শারা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংরক্ষণ, নাগরিক শান্তি জোরদার এবং দায়েশের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। ট্রাম্প সিরীয় জনগণের ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান। সিরিয়ার দক্ষিণাঞ্চলের তিশরিন ও কারাকুজাক বাঁধ সংলগ্ন গ্রামগুলোতে বাড়ি ফেরার চেষ্টা করার সময় এসডিএফ এর পুঁতে রাখা স্থল মাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেটের অভিযোগ অনুযায়ী প্রত্যাহারের আগে অসংখ্য বেসামরিক বাড়ি ও সড়কে মাইন বসানো হয়েছিল। গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 3 জন। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 জন আহত হয়েছেন। এদিকে গাজার নতুন মার্কিন সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে হামাস তাদের 10,000 সদস্য বিশিষ্ট পুলিশ বাহিনীকে যুক্ত করার চেষ্টা করছে। যদিও হামাসকে নিরস্ত্রকরণ না করা হলে উপত্যকাটিকে পুনর্গঠন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের ভাইকে হারিয়ে শোকে কাতর মোহাম্মদ আল রিফি। স্থানীয় সময় মঙ্গলবার গাজার পূর্বাঞ্চলের আল সানাফুর ও উত্তরাঞ্চলের তুফা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় রিফির ভাইসহ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলার সময় এই ফিলিস্তিনিরা কোনো ইয়েলো লাইন অতিক্রম করেনি বলে দাবি স্থানীয়দের। আমার চাচাতো ভাই শহীদ হয়েছেন একটি গ্রিন জোনে, ইয়েলো জোনে নয়। তাহলে ট্রাম্পের সেই শান্তি পরিষদ কোথায়? এই পিস কাউন্সিলের সব কথাই মিথ্যা। আমরা ক্লান্ত। আমরা এই রক্তপাত বন্ধ চাই। একদিন আপন ভাইকে হারাতে হয়, আরেকদিন চাচাতো ভাইকে, আরেকদিন প্রতিবেশীকে। গাজার বাইরে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় দাহারিয়ায় ইসরায়েলি সেনাদের গুলিতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। দাহারিয়ায় সামরিক যান ও স্টান গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায়। গাজায় নতুন মার্কিন সমর্থিত ফিলিস্তিনি প্রশাসনে হামাস তার 10,000 সদস্য বিশিষ্ট পুলিশ বাহিনীকে যুক্ত করার চেষ্টা করছে। সম্ভাব্য অস্ত্র সমর্পণের আগে এই দাবি উঠেছে। হামাস জানিয়েছে তাদের প্রায় 40,000 বেসামরিক ও নিরাপত্তা কর্মীকে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি এর সঙ্গে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। মুখপাত্র হাজেম কাশেম জানিয়েছেন, মন্ত্রী পরিষদ পুনর্গঠনে প্রস্তুত হামাস। কিছু দপ্তর একীভূত করা, দায়িত্ব পুনর্বন্টন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ বাস্তবতা সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। আমাদের পূর্ণ আস্থা আছে যে এই কমিটি যোগ্য জনবলকে কাজে লাগানোর ভিত্তিতেই কাজ করবে এবং আগের সময় যারা কাজ করেছেন তাদের কারো অধিকার নষ্ট হতে দেবে না। বর্জন, বরখাস্ত বা এ ধরনের যুক্তির বাইরে থেকেই সবার অধিকার নিশ্চিত করার জন্য একাধিক ব্যবস্থা ও একাধিক পথ রয়েছে। এই বিষয়টি মধ্যস্থতাকারীদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজা নিয়ে এখন ইসরায়েলের সামনে 2টি মূল লক্ষ্য রয়েছে। 1, হামাসের অস্ত্র ভেঙে দেয়া এবং 2, গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করা। উপত্যকাটি পুনর্গঠন প্রসঙ্গে নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, নিরস্ত্রীকরণের আগে পুনর্গঠনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি জানান, যুদ্ধবিধ্বস্ত গাজায় পুনর্গঠন শুরু করার যে আলোচনা শোনা যাচ্ছে তা ইসরায়েল মেনে নেবে না। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচনে জয়ের দাবি করেছে জান্তা সমর্থিত দল টি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। যদিও নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু মানতে নারাজ সমালোচকরা। এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বেসামরিক ও বিদ্রোহীদের ওপর আকাশপথে হামলায় প্যারামোটর ও জাইরোকপ্টার ব্যবহার করেছে জান্তা বাহিনী। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার জোরদার হামলা অব্যাহত রয়েছে।
ইউক্রেনের খার্কিভ ও ওডেসায় রাশিয়ায় রাতভর ড্রোন ও মিসাইল হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 25 জন। এর মধ্যেই চলতি মাসে ইউক্রেনের 500 বর্গ কিলোমিটার ভূমি দখলের দাবি করেছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান। এদিকে গণমাধ্যমের তথ্য মতে কিয়েভে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে দনবাস থেকে ইউক্রেনীয় সেনাবাহিনীকে পুরোপুরিভাবে সরে আসার শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। ইউক্রেন যুদ্ধপন্থে একের পর এক বৈঠকের আয়োজন করা হচ্ছে, অংশ নিচ্ছে রুশ প্রতিনিধি দলও। এত আলোচনার পরও আক্রমণাত্মক আচরণ থেকে সরে আসছে না রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণের বন্দর নগরীর ওডেসায় রাতভর রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, আহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও আছেন। এই হামলায় আবাসিক ভবন, একটি গির্জা, কিন্ডারগার্টেন ও একটি উচ্চ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি জ্বালানি স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে খার্কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহর ও আশপাশের অঞ্চলের প্রায় 80% এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় মেয়রের দাবি, নির্দিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানো হয়। 16টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বারবার বিমান হামলার আশঙ্কায় ব্যাহত হচ্ছে মেরামত কাজও। জানুয়ারিতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে রাশিয়া। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, চলতি মাসে 17টি বসতি দখল করে 500 বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গেরাসিমভ ইউক্রেনে লড়াইরত পশ্চিমাঞ্চলের সেনাদের পরিদর্শন করেছেন। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ভবিষ্যতে মার্কিন নিরাপত্তার নিশ্চয়তার শর্ত হিসেবে ইউক্রেনকে দনবাসের যে অংশ এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে ইউক্রেনীয় সেনা পুরোপুরি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আলোচকরা। প্রতিবেদনে 8 জন অবগত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নিরাপত্তা গ্যারান্টি পেতে হলে ইউক্রেনকে শান্তি চুক্তিতে সম্মত হতে হবে, যার মধ্যে দোনেৎস্ক ও লুহান্স থেকে প্রত্যাহারের শর্তও যোগ হতে পারে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি আনা কেলি প্রতিবেদনটি ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র ভূমিকা দুই পক্ষকে আলোচনায় বসানো। চীনে 2 শীর্ষ জেনারেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুর ঘোষণার পর দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে দাবি করা হয়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরুদ্ধে কুর অভিযোগে 2 জেনারেলকে আটক করা হয়েছে। তবে বেইজিং এর পক্ষ থেকেও এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন, এটি শি জিনপিং এর ক্ষমতা কেন্দ্রীভূত করার কৌশলও হতে পারে, যেখানে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরানো হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমের দাবি, চীনের সেনাবাহিনীতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দুর্নীতি ও যুক্তরাষ্ট্রের কাছে গোপন পারমাণবিক তথ্য পাচারের অভিযোগে সম্প্রতি চীনের শীর্ষ 2 জেনারেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝাং ইউশিয়া এবং আরেক শীর্ষ জেনারেল লিউ ঝেনলির বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণার পর সামাজিক মাধ্যম জুড়ে নানা ধরনের গুঞ্জন শুরু হয়। বিশেষ করে সামরিক অভ্যুত্থানের খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ওই ঘটনার পর 2 জেনারেল প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরুদ্ধে সেনা সদস্যদের সংঘবদ্ধ করার চেষ্টা করেন। প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পাশাপাশি হাজার হাজার সেনাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও নানা তথ্য ছড়িয়েছে। এমনকি 2 জেনারেলকে আটক করার গুঞ্জনও উঠেছে। সেভ দ্য পার্টি, সেভ দ্য নেশন স্লোগানের হ্যাশট্যাগ সামাজিক মাধ্যম জুড়ে। পশ্চিমা গণমাধ্যমগুলোর শিরোনামেও এমনটাই ইঙ্গিত দেওয়া হচ্ছে। জেনারেল ঝাং ইউশিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও যুক্তরাষ্ট্রের কাছে গোপন তথ্য পাচারের অভিযোগ প্রথম প্রকাশ করে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পশ্চিমা গণমাধ্যমের দাবি, এই তদন্ত এমন এক সময় শুরু হয়েছে যখন শি জিনপিং সেনাবাহিনী ঢেলে সাজাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছেন। 2023 সাল থেকে এখন পর্যন্ত 50 জনের বেশি শীর্ষ সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা শিল্পের নির্বাহীকে পদচ্যুত বা তদন্তের আওতায় আনা হয়েছে। তবে চীনের অভ্যন্তরে আসলে কি ঘটছে তা এখনো স্পষ্ট নয়। ঝাং ইউশিয়া, লিউ ঝেনলি বা অন্য কোনো শীর্ষ কর্মকর্তা শি জিনপিং এর বিরুদ্ধে সেনা একাট্টা করার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বিশ্লেষকদের বরাতে দ্য কাস্পিয়ান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2 জেনারেলের বিরুদ্ধে তদন্ত শি জিনপিং এর ক্ষমতা কেন্দ্রীভূত করার কৌশল হতে পারে, যেখানে সম্ভাব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরানোর চেষ্টা চলছে, যা চীনের সামরিক নীতি ও নেতৃত্বে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ঝাংয়ের মতো অভিজ্ঞ অফিসার হারানো সেনাদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বে প্রভাব ফেলবে। তাদের মতে, উচ্চ পদস্থ কর্মকর্তাদের উপর ভয় ও অনিশ্চয়তার কারণে তাইওয়ানের বিরুদ্ধে কোনো বড় সামরিক সিদ্ধান্ত পুরোপুরি শি জিনপিং এর ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তার ক্ষমতা কেন্দ্রীভূতকরণ চীনা সেনাবাহিনীর সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত প্রাধান্য বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঝুঁকি তৈরি করবে বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা।
যদিও এসব বিষয়ে চীনা কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। ঝাংয়ের বিরুদ্ধে পারমাণবিক গোপন তথ্য ফাঁসের কোনো অভিযোগও প্রকাশ্যে নিশ্চিত করেনি বেইজিং। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের এক মুখপাত্র জানান, শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের অভিযোগে ঝাংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিরই অংশ।